যে সীমাবদ্ধতা অপ্রতুলতার কারণে আমরা আসন সংখ্যা কমালাম, সেখানে কী ধরনের সুবিধা নিশ্চিত হওয়ার পরে তারা একটা নতুন মেডিকেল কলেজ দিলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সেটা ভালো বলতে পারবে। এই একটা অপারেশনে এই আস্থা ফিরিয়ে আনার ক্ষেত্রে একটা বড় সাইম্বল হিসাবে এই ঘটনাটা ডাক্তার শফিকুর রহমানের যে এই বিষয়টা, উনি যে মেসেজটা দিয়েছেন যে আমি ইচ্ছা করলে সিঙ্গাপুর, থাইল্যান্ড, লন্ডন যেতে পারতাম, কিন্তু আমি এখানেই এবং আলহামদুলিল্লাহ এখানেই সফল। এটা একটা ভালো বার্তা। কিন্তু আমরা যারা গণমাধ্যম কর্মী, একটা নিউজ করার আগে আমি যে সমস্ত টার্মগুলো ইউজ করব, যে কোনো নিউজের ক্ষেত্রে সেটা আমাকে বুঝে শুনে করতে হবে। কারণ ভুল জার্নালিজম, একটা ভুল নিউজ, একটা ভুল হেডলাইন একটা জাতি, একটা সম্প্রদায়, একটা সভ্যতাকে ধ্বংস করে দিতে পারে। এই বিষয়গুলো আমরা যারা গণমাধ্যম কর্মী সেটা আমাদেরকে বুঝতে হবে। আমরাই, চিকিৎসকরা ভুল করে না, ভুল কিন্তু আমাদেরও হয়। প্রিয় দর্শক, মেডিভেস নিউজরুমে স্বাগত জানাচ্ছি। আবু নাঈম মনির। সপ্তাহের বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বরাবরের মতো আজকে আমরা হাজির হয়েছি। আমাদের স্টুডিওতে কথা বলার জন্য উপস্থিত হয়েছেন বাংলাদেশ সংবাদ সংস্থার চিফ রিপোর্টার মোহাম্মদ দিদারুল আলম। দিদার ভাই, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। আপনাদেরকেও স্বাগত জানাচ্ছি মেডিভয়েজের এই অসাধারণ অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, এবং এই অনুষ্ঠানটা পরে যারা দেখবেন তাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি। আমরা আপনি গণমাধ্যম কর্মী হিসেবে এটি নিশ্চয়ই অবগত হয়ে গেছেন যে মেডিকেলের যে আসনগুলো ছিল সেগুলো পুনর্বিন্যাস হয়েছে। তো এর মধ্যে বেসরকারিতে মোটামুটি 292টি এবং সরকারিতে 280টি আসন কমানো হয়েছে। সাকুল্যে হচ্ছে 572টি আসন, অর্থাৎ 650 আসন কমে গেছে আর কি। এই যে কমানো হয়েছে, মানে এই কমানোটা আসলে আপনি কীভাবে দেখছেন? এই আসন সংখ্যা যে কমালো, এটা আমি বলবো এটা অপ্রত্যাশিত এবং অনাকাঙ্ক্ষিত। আমাদের বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থায়, বাংলাদেশের স্বাধীনতার প্রায় 55 বছরের মাথায় যে অবস্থা আমরা আশা করেছিলাম, একটা স্বাধীন দেশের নাগরিকদের পক্ষে, নাগরিকদের জন্য যে জনবান্ধব স্বাস্থ্যসেবা, সেই পর্যায়ে আমরা এখনো পৌঁছতে পারিনি। জনগণের সাথে যদি আমরা রেশিও করি, যে পরিমাণ চিকিৎসক আমাদের সারা দেশের জন্য প্রয়োজন, সেই পরিমাণ চিকিৎসকও এখনও তৈরি হয়নি। আর মেডিকেল কলেজ, সেটা ইনক্লুডিং সরকারি এবং বেসরকারি, যে পরিমাণ আসন সংখ্যা আমরা জনগণের কোয়ান্টিটি বিবেচনায় সে সংখ্যা কিছুটা বাড়া উচিত ছিল, সেখানে কমার বিষয়টি আমার কাছে অনাকাঙ্ক্ষিত এবং অপ্রয়োজনীয় সিদ্ধান্ত বলে আমার মনে হয়েছে। আমাদের যে জনসংখ্যা আছে, যে সংখ্যার সবাইকে যদি স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হয়, তাহলে স্বাভাবিকভাবে আরও চিকিৎসক বৃদ্ধি হওয়া দরকার। স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক একজন দায়িত্বশীল এবং তিনি বিসিপিএসের এখন বর্তমানে সচিব, উনি এবিএম জামাল, উনি বলেছিলেন যে আসলে আমাদের চিকিৎসক আসলে আরও বৃদ্ধি হওয়া দরকার, কারণ সবার সেবা তো নিশ্চিত করতে হবে। কিন্তু বাস্তবতা হচ্ছে যে অনেক ক্ষেত্রেই মেডিকেল শিক্ষার মানটা আসলে এনশিওর হচ্ছিল না, সেজন্য রাষ্ট্র হয়তো মনে করছে যে কমিয়ে ফেলবে আর কি। তো আপনি আসলে কোন কারণে মনে করছেন যে সেটা কমানো? আমি আমাদের দেশের বিদ্যমান জনসংখ্যার রেশিওর বাস্তবতায় আমাদের স্বাস্থ্য সেবাকে যদি আমরা মোটা কথায় আমরা চিন্তা করি, তাহলে বাংলাদেশের স্বাস্থ্য সেবাটা 3 ভাগে বিভক্ত। এক হচ্ছে রাজধানী কেন্দ্রিক, মফস্বল শহর কেন্দ্রিক, আর হচ্ছে গ্রাম ভিত্তিক। এখন যারা চিকিৎসক হয়ে বের হচ্ছেন তারা ম্যাক্সিমামই মফস্বল শহর এবং প্রায় সবাই ঢাকায় থাকতে চাচ্ছেন, এটা হচ্ছে একটা। আর তৃণমূল পর্যায়ে যেটা একদম প্রান্তিক জনগোষ্ঠীর কাছে যে আধুনিক স্বাস্থ্যসেবা, সেটা এখনও প্রত্যাশিতভাবে পৌঁছেনি। কিন্তু আবার বাংলাদেশে যে সমস্ত মেডিকেল কলেজ, সরকারি ইনক্লুডিং বেসরকারি সহ, যেই পরিমাণ এতদিন যে সংখ্যায় সেখানে ভর্তি করানো হতো, এবং এই মেডিকেল কলেজগুলোতে যেই ধরনের লজিস্টিক সাপোর্ট দরকার আমাদের আন্তর্জাতিক বিশ্বের সাথে স্বাস্থ্যসেবা নিশ্চিত করবার জন্য, যে সমস্ত লজিস্টিক সাপোর্ট প্রত্যেকটা হসপিটালে, যেখানে একটা মেডিকেল কলেজ থাকবে সেখানে মেডিকেল হসপিটাল থাকবে এবং সব ধরনের সুযোগ সুবিধা, যেখান থেকে একজন মেডিকেলের ছাত্র পরিপূর্ণভাবে শিক্ষাটা নিয়ে সে পেশাগত জীবনে আসতে পারবে, সেই বাস্তবতায় বাংলাদেশে যে পরিমাণ আসন সংখ্যা এতদিন ছিল এবং যে পরিমাণ লজিস্টিক সাপোর্ট আমাদের আছে, আমি মনে করি যেটা এতদিন ছিল সেটাও লজিস্টিক সাপোর্টের তুলনায় বেশি ছিল।
কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে ওই লজিস্টিক সাপোর্ট বিদ্যমান বাস্তবতার সাথে যদি আমরা তুলনা করি, যে আসন সংখ্যাগুলো কমিয়েছে সেটা একটা যৌক্তিকতা খুঁজে পাওয়া যায়। কিন্তু জনসংখ্যা বিবেচনায় আমাদের আর্থসামাজিক প্রেক্ষাপট সমস্ত জনগোষ্ঠীকে যদি আমরা চিন্তা করি, সেক্ষেত্রে আমি বললাম যে সেটা অপ্রয়োজনীয় ছিল। আমার মনে হয় যে সীমাবদ্ধতাগুলো ছিল সেই সীমাবদ্ধতাগুলোকে অ্যাড্রেস করে সেখানে আমরা ইনভেস্ট করে লজিস্টিক সাপোর্ট বাড়িয়ে, যেটা গার্মেন্টসে বলে যে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ, এখানে মেডিকেলের যেটা, এই বিষয়গুলো আমরা এনশিওর করে সেটাই ঠিক রাখা উচিত ছিল। কিন্তু বিদ্যমান বাস্তবতায় যেহেতু আমাদের এই যারা মেডিকেল শিক্ষার্থী সেখানে পড়াশোনা করবার জন্য যায়, সে লজিস্টিক সাপোর্টের সাথে শিক্ষার্থীর সংখ্যা বেশি বিদায় স্বাস্থ্য সংস্কার কমিশন বলি সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা যে বিভাগগুলো আছে তারা তাদের বিদ্যমান বাস্তবতায় সেটা কমিয়েছে। আচ্ছা, এখানে আরেকটি বিষয় আপনার অবগতিতে দিতে চাই, সেটা হচ্ছে যে কলেজগুলো যেগুলো আছে আর কি, সেখানে রোগী থেকে শুরু করে মেডিকেল শিক্ষার বড় একটা উপকরণ হচ্ছে রোগী। অনেক প্রতিষ্ঠানে মেডিকেল কলেজে আপনি যে দেখবেন যে কোনো সমৃদ্ধ কোনো হাসপাতাল নেই, না থাকার কারণে এখানে যে ট্রিটমেন্ট দিয়ে রোগীদেরকে হাতে কলমে যে শেখার যে বিষয়টি, এটির বড় ধরনের একটা ঘাটতি থেকে যায়। মানহীন নিচের দিকে বেসরকারি পর্যায়ে যে মেডিকেল কলেজগুলো আছে এগুলোতে খুব এই অবস্থাটা খুবই বেহাল। তো ওখান থেকে যখন একজন শিক্ষার্থী MBBS পড়াশোনা করার পরে সে স্বাস্থ্যসেবায় যুক্ত হবে, তার তো এই শিক্ষাটা, তার প্রশিক্ষণটা অতটা গভীর হয় নাই। তো এই যে অবস্থানটা, এই দিক বিবেচনাগুলো করেই আসলে স্বাস্থ্য খাত যারা আছেন, বিভাগ যারা আছেন, তারা কিন্তু এই সিদ্ধান্তগুলো নিয়েছেন। তো এখানে একটা ব্যাপার হচ্ছে যে যেই চিন্তা থেকে তারা আসনগুলো কমালেন, এর মধ্যে আবার একটি বেসরকারি আসন তারা যোগ করে ফেললেন। ব্যারিস্টার রফিকুল হক নামে আরেকটি মেডিকেল কলেজ তারা খুলে ফেললেন। তো এটার মধ্যে আসলে বৈপরীত্য দেখেন কিনা? নতুন নতুন প্রতিষ্ঠান হবে, এটা একটা বাস্তবতা। যে নাম আপনি বললেন, ব্যারিস্টার রফিকুল হক বাংলাদেশের একজন প্রথিতযশা আইনজীবী ছিলেন এবং তার জীবদ্দশায় তিনি যে ইনকাম বা রোজগার করেছেন তার সিংহভাগই জনস্বার্থে তিনি দাতব্যের কাজে তিনি ইনভেস্ট করেছেন। তার নামে আপনারা জানেন যে বারডেম হাসপাতাল, যেটা ইব্রাহিম কার্ডিয়াক, সেখানেও তার নামে সেখানে একটা আলাদা ডিপার্টমেন্ট আছে এবং আরও প্রতিষ্ঠানে সে এই বিষয়গুলো ইনভেস্ট করেছে। কিন্তু নতুন একটা মেডিকেল কলেজ, যে সীমাবদ্ধতা অপ্রতুলতার কারণে আমরা আসন সংখ্যা কমালাম, সেখানে কী ধরনের সুবিধা নিশ্চিত হওয়ার পরে তারা একটা নতুন মেডিকেল কলেজ দিলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সেটা ভালো বলতে পারবেন। তবে আমার মনে হয় যে এই কোনো ধরনের পার্শিয়াল কোনো চিন্তা ভাবনা থেকে এটা দিল কিনা, সেটাও এক ধরনের প্রশ্ন গণমাধ্যম কর্মী হিসাবে আমার কাছে সেই প্রশ্ন সৃষ্টি হয়েছে। তো আসন সংখ্যা কমিয়ে আবার নতুন মেডিকেল কলেজ, যেখানে বিদ্যমান মেডিকেল কলেজসমূহ ইনক্লুডিং সরকারি এবং বেসরকারি আমাদের নানা সীমাবদ্ধতা রয়েছে, সেখানে এটার জবাব সংশ্লিষ্টরা দিতে পারবেন। জনমনে এই বিষয়গুলো এক ধরনের প্রশ্ন তৈরি করে যে একদিকে আপনি আসন সংখ্যা কমাচ্ছেন, অন্যদিকে আবার নতুন মেডিকেল কলেজ দিচ্ছেন। ধন্যবাদ দিদার ভাই। আপনি একজন গণমাধ্যম কর্মী হিসেবে একটি বিষয় জানার কথা হয়তো, যে অনেক মেডিকেল কলেজে যারা আছে তাদের নিবন্ধনটি যথাযথ পর্যায়ে ছিল না বা নিবন্ধনটি ছিল না। শিক্ষার্থীরা এখানে এই বিষয়টি না জেনে অনেক সময় অজ্ঞতাবশত অথবা অসচেতনতাবশত তারা এখানে ভর্তি হয়েছিল, কিন্তু যখন তারা বিষয়টি জানতে পারে তখন তাদের মধ্যে একটি অস্থিরতা তৈরি হয়। এরকম অনেক শিক্ষার্থী তাদের জীবনের পথ হারিয়েছে, আলো হারিয়েছে। এই পরিস্থিতির মধ্যে সরকার কিন্তু অনেকগুলো মেডিকেল কলেজ, প্রাইভেট মেডিকেল কলেজ বন্ধ করে দিয়েছে, যেগুলো তার সুবিধা নিশ্চিত করতে পারেনি আর কি। তো এইবারও আরও 2টি মেডিকেল কলেজে শিক্ষার্থী ভর্তি বন্ধ করেছে এবং আগে থেকে আরও 4টি মেডিকেল কলেজে শিক্ষার্থী ভর্তি বন্ধ ছিল। মোটামুটি 6টি মেডিকেল কলেজে, প্রাইভেট মেডিকেল কলেজে শিক্ষার্থী ভর্তির ব্যাপারে সরকার তাদেরকে স্থগিতাদেশ দিয়েছে এবং তাদেরকে যে বিএমডিসি যে রুলস আছে সেই রুলসগুলো, সেই ক্রাইটেরিয়াগুলো পূরণ হওয়ার জন্য বা করার জন্য তাদেরকে বলেছে। তো এখন এই যে মেডিকেল কলেজগুলো যে বন্ধ, শিক্ষার্থী ভর্তি বন্ধ রাখাটা, এটা আপনি কীভাবে দেখছেন? এটা যে কর্তৃপক্ষগুলো বন্ধ করে, একটা শিক্ষা প্রতিষ্ঠান, প্রাইভেট বিশ্ববিদ্যালয়, প্রাইভেট মেডিকেল কলেজ, এগুলো বাংলাদেশের যেমন ঢাকায় যে সমস্ত প্রতিষ্ঠানগুলো আছে এগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে, এরকম পাবলিক বিশ্ববিদ্যালয়ের অধীনে কিন্তু এই সমস্ত মেডিকেল কলেজগুলোকে অনুমোদন দেওয়া হয়। তো একটা মেডিকেল কলেজ চালু হবার পরে, যখন চালু হয়েছে, সব ধরনের শর্ত পূরণ সাপেক্ষেই সেটা চালু হয়েছে বলে প্রতীয়মান হওয়া উচিত ছিল। আপনি যখন এটা একাডেমিক কার্যক্রমে
এটা রান করলো, অনেকে সেখানে ভর্তি হয়েছে এবং কেউ কেউ পাশও করেছে। এরকম কোনো মেডিকেল কলেজ দেখা যায় 5 বছর 7 বছরের মাথায় নানা ধরনের ব্যত্যয় দেখিয়ে তারা এই কলেজগুলোকে বন্ধ করে দিচ্ছে। এবং অনেকেই এই সমস্ত মেডিকেল কলেজগুলোতে আপনি নিশ্চয়ই জানেন যে ভর্তির যে টাকার ফিগার, বাংলাদেশের লক্ষ লক্ষ না কোটি মানুষ এক জীবনে সেই টাকা ইনকাম করতেও পারে না। 25 লক্ষ, 20 লাখ, 30 লাখ এককালীন টাকা দিয়ে এই সমস্ত প্রাইভেট মেডিকেলগুলোতে ভর্তি হয়। আপনি শুরু থেকে কেন সেটা মনিটরিং করলেন না, বা মাঝপথে কেন এগুলো আপনি বন্ধ করে দিচ্ছেন? আপনার কর্তৃপক্ষ যে সমস্ত মেডিকেল কলেজসমূহ প্রাইভেট ইনক্লুডিং সরকারি ঠিকমতো কার্যক্রম পরিচালনার কর্তৃপক্ষ কিন্তু বাংলাদেশে একটাই, স্বাস্থ্য অধিদপ্তর বলি, স্বাস্থ্য মন্ত্রণালয় বলি। রিলেটেড অন্যান্য যে অর্গান রাষ্ট্রের আছে তারা এই বিষয়গুলোকে মনিটর করবে। আপনি একটা প্রতিষ্ঠান লক্ষ কোটি টাকা ইনভেস্ট করার পরে, ছাত্রছাত্রী ভর্তির পরে এগুলো বন্ধ করে দেয়, আমি মনে করবো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ব্যর্থতা এগুলো। আচ্ছা, না এক্ষেত্রে একটা ব্যাপার, সেটা হচ্ছে যে মেডিকেল কলেজ তো আসলে কথায় কথায় যেখানে সেখানে গড়ে ওঠার কথা ছিল না আর কি, কিন্তু রাজনৈতিক নেতৃবৃন্দ বা স্থানীয় প্রতিনিধি যারা আছেন তারা তাদের এলাকার লোকদেরকে আশ্বাস দেন যে আমি আসলে পরে একটা মেডিকেল কলেজ করা হবে। মেডিকেল কলেজ কিন্তু একটা হাই টেকনিক্যাল একটা বিষয়, সেখানে শিক্ষক থেকে শুরু করে হাসপাতাল ব্যবস্থাপনার থাকা মেডিকেল কলেজের সাথে, কারণ রোগী কিন্তু দেখতে হয় মানে শিক্ষার্থীদেরকে। এই সামান্য সবগুলো বিষয় যদি এনশিওর করা না যায় তাহলে তো মেডিকেল কলেজ এখানে স্বীকৃতি পাওয়ার কথা ছিল না। রাজনৈতিক বিবেচনায়, রাজনৈতিক প্রভাব খাটিয়ে এই কলেজগুলো আসলে হয়েছিল। এই কলেজগুলো সময়ের ব্যবধানে কিছু কিছু বন্ধ হয়েছে এবং কিছু কিছু চেষ্টা করছে যে মানটা যেন ধরে রাখতে পারে আর কি। আপনি অবাক হবেন, 5 থেকে 6টি মেডিকেল কলেজ সরকারি যেগুলো আছে আর কি, সেইগুলোতে অনেক ক্ষেত্রে টিচার নেই। এই জিনিসগুলো মানে মৌলিক যে সাবজেক্টগুলো আছে, শিক্ষার্থীদের আশঙ্কা হচ্ছে যে আমরা আসলে এখানে যদি পড়াশোনা করছি আমি এই সাবজেক্টে ফেল করতে পারি, এবং তারা মানে বছরের পর বছর ফেলও করে, সাপ্লিমেন্টারি বলে মেডিকেলের ভাষায়। তো এই পরিস্থিতিতে আসলে যে কলেজগুলো হচ্ছে মেডিকেল কলেজগুলো, মানে কেন তারা কি বিবেচনায় তারা কলেজগুলোর অনুমোদন দিচ্ছে? এখন যদি সোজা কথায় বলতে হয় যে সারা অঙ্গে এত ব্যথা, ঔষধ দিব কোথা, এটা আমাদের দেশে একটা প্রচলিত প্রবাদ। আমাদের এই মানুষের স্বাস্থ্য, অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান হচ্ছে মানুষের একদম ফান্ডামেন্টাল, যে আমাদের সংবিধানে স্বাস্থ্যসেবাকে একদম ফান্ডামেন্টাল নিডস, যেটা মৌলিক প্রয়োজন, এই বিষয়ে স্বীকৃতি দেয়া। বাংলাদেশে যেটা দেখা যায়, আমাদের দেশে অধিকাংশ চিকিৎসকরাই ঢাকায় থাকতে চান, এবং মফস্বলের যে সমস্ত মেডিকেল কলেজগুলো আছে বিভিন্ন ঢাকার বাইরে, বড় বড় বিভাগীয় শহরের বাইরেও প্রায় 37টি সরকারি মেডিকেল কলেজে, এবং অনেক জায়গায় গেলে সেখানে দক্ষ চিকিৎসক নেই। আবার যেই পরিমাণ চিকিৎসক সেখানে পোস্টিং দেওয়া হয় তারা কর্মস্থলে যাচ্ছেন না। এখন মানুষের জীবনের সাথে এই সেবাটা, এই হসপিটাল, মানুষ তার রোগ নিয়ে জীবনকে সেভ করার জন্য সেখানে যায়, গিয়ে দেখলো যে চিকিৎসক নাই, অনেক জায়গায় অনভিজ্ঞ নার্স অথবা অন্যান্য লোকজন, এরকম অনেক গল্প বাংলাদেশে আমরা প্রতিদিন খবরের পাতায়, আমরা বাস্তবতায় ফেসগুলো করি। তো এই বিষয়গুলোতে যে যেখানে পোস্টিং হবে সেখানে তার চাকরি করতে হবে, এটা তো নিশ্চিত করবে এটা সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আমরা বছরের পর বছর এগুলো নিয়ে আমরা ভয়েস রেজ করি। আমাদের আজকের অনুষ্ঠানের এই যে অনুষ্ঠান আমরা দর্শকরা দেখবে, এখানেও বিগত পর্বগুলোতে অনেকেই বিষয়গুলো আমরা অ্যাড্রেস করি, কিন্তু কোথায় জানি মনে হচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিষয়ে এগুলো শুধু কর্তৃপক্ষকেই যেমন একটা আমরা রেসপন্সিবল মনে করি, পাশাপাশি আমি একজন নাগরিক হিসাবে, আমি বিসিএস পাস করে একজন স্বাস্থ্য অফিসার বা মেডিকেল অফিসার, চিকিৎসক হিসাবে আমার যে এখানে পোস্টিং, সেখানেই আমি চাকরি করব, সেখানে আমি আমার দায়িত্ব পালন করব। আর এটা শুধুমাত্র চাকরি না, এটা একদম সরাসরি একটা সেবা, এর চেয়ে বড় সেবার হতে পারে না। তো এই সমস্ত ক্ষেত্রে সারা দেশের মেডিকেল কলেজ সমূহ, বিশেষ করে ঢাকার বাইরে এই প্রবলেমটা প্রায় প্রতিদিনই আমরা ফেস করি। এটা যেমন একটা, পাশাপাশি সরকারি মেডিকেল কলেজ বা প্রতিষ্ঠানগুলোতে যখন আমরা যাই, সেখানকার যে পরিবেশ, হ্যাঁ, এই পরিবেশটা দেখলে, যেমন আমরা ঢাকার কথাই বলি, কেউ যদি ঢাকা মেডিকেল কলেজে যায়, ভিতরকার যে পরিবেশ, এটা অস্বাস্থ্যকর পরিবেশে আমি আমার স্বাস্থ্যসেবা নিতে যাচ্ছি, পাশাপাশি একটা প্রাইভেট মেডিকেলে ঠিক বিপরীত চিত্র। তাহলে এই বিষয়গুলো কে অ্যাড্রেস করবে, কে এগুলো সমাধান করবে? নাগরিক হিসাবে যেমন আমি আমার জায়গা থেকে দায়িত্বশীল হওয়া, রাষ্ট্র এগুলোকে মনিটর করা, সংশ্লিষ্ট যে যেখানে কাজ করবে সেখানে তাদের একটা জবাবদিহিতা নিশ্চিত করা, এই প্রত্যেকটা ক্ষেত্রেই কোথায় জানি একটু গাফিলতি আছে।
এখানে একটি বিষয় আমি একটু যুক্ত করতে চাই আপনার সাথে। ঢাকা মেডিকেল সহ সরকারি যে প্রতিষ্ঠানগুলো আছে আর কি, বিশেষ করে ঢাকা মেডিকেল কলেজ কিন্তু আপনি দেখবেন যে একেবারে বেড নেই, কিন্তু রোগীটা তারা ছেড়ে দেয়নি, সেই রোগীটা আছে, কারণ তার শেষ আশ্রয় এটা। সে প্রাইভেটে যাওয়ারও সুযোগ পাচ্ছে না। এখন ঢাকা মেডিকেলের যে চিকিৎসক যারা আছেন বা ব্যবস্থাপক যারা আছেন, তারা কিন্তু এই চ্যালেঞ্জটি নেন যে আমরা আসলে আমাদের রোগীদেরকে ফেরত পাঠাবো না, কারণ পাঠালে পরে তার বেসরকারিতে যাবে, সেই খরচ বহন করার ক্ষমতা তাদের থাকে না। এই কারণে অনেক সময় কিছুটা অসঙ্গতিপূর্ণ আমাদের কাছে মনে হয় যে রোগীগুলো আসলে সিঁড়িতে কেন শুয়ে আছে। তারা কিন্তু চেষ্টা করছে যে আমার রোগীটা আমার সেবার আওতাভুক্ত থাকুক, কিন্তু অ্যাকোমোডেশন বাড়ানোর একটা ব্যাপার থাকে। আর আমাদের যে হাসপাতাল স্বাস্থ্য প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানগুলোর বিপরীতে আমাদের রোগীর সংখ্যা কিন্তু বাংলাদেশে বেশি, ওইদিকে একটু মনোযোগ দেওয়া দরকার আমরা মনে করি। তো এই যে মেডিকেল কলেজগুলো আসলে শিক্ষার্থী ভর্তি যে বন্ধ রাখাটা, কারণ পরে যখন জানতে পারে যে এই মেডিকেল কলেজটি মানসম্পন্ন না বা এটা আসলে কালো তালিকাভুক্ত, এখানে রোগী বা এখানে টিচার নানান রকমের সংকট থাকার কারণে এই মেডিকেল কলেজটি কালো তালিকাভুক্ত হয়েছে, এই বিবেচনা থেকে যে 5-6টি মেডিকেল কলেজে নতুন শিক্ষার্থী ভর্তি যে বন্ধ রাখাটা, এটা আপনি কতটা কিভাবে দেখছেন আসলে? মানে শিক্ষার্থী ভর্তি বন্ধ করাটা যে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অথবা স্বাস্থ্য মন্ত্রণালয় অধিদপ্তর তাদের অবজারভেশনে যেটা বা ইনভেস্টিগেশনে যেটা তারা দেখেছে, এই সমস্ত প্রতিষ্ঠানগুলো রান করানো এবং ছাত্র ভর্তি করে সেরকমভাবে তাদেরকে তৈরি করে চিকিৎসক হিসাবে তাদেরকে প্রোভাইড করা সমাজে, সেই ক্ষেত্রে সীমাবদ্ধতা আছে বলেই তারা বন্ধ করেছে। এটা একটা যুক্তি যদি আমি দিই। আদার হ্যান্ড আমাদের যেই কোটাগুলো সরকারিভাবে সংরক্ষিত, এই কোটাগুলো তো কমে গেল। তো সেক্ষেত্রে তাদেরকে এমন কোনো সুযোগ দেওয়া উচিত ছিল কি না যে তুমি এই কন্ডিশনসগুলো বা হ্যাঁ, যদি কিন্তু বছরের পর বছর তারা এগুলো ফিল আপ করছে না, সেক্ষেত্রে তো আর কিছু করার নেই। একটা তো সিদ্ধান্ত নিতে হবে। আমি আমার ব্যক্তিগত জীবন থেকে যদি বলি, প্রাইভেট মেডিকেল কলেজগুলোতে আমি একটু আগে ঢাকা মেডিকেলের কথা বলছিলেন যে ঢাকার এবং বাংলাদেশের সারা দেশ থেকে এখানে একটা বেটার ট্রিটমেন্ট, যে কম পয়সা একটা ভালো সার্ভিস এখানে দেয় এবং ঢাকা মেডিকেলের এই সুনাম আছে। কিন্তু দেশের প্রধান মেডিকেল কলেজ এবং হাসপাতালের এনভায়রনমেন্ট, সিট সংখ্যা বৃদ্ধি, এই বিষয়গুলো আমরা গত 5 বছরে সেখানে নতুন কোনো ভবন হয়েছে এরকম আমাদের চোখে পড়ে না, কিন্তু রোগীর সংখ্যা কিন্তু বাড়ছে। এবং যেভাবে প্রাইভেট সেক্টরে প্রাইভেট হাসপাতালগুলোতে ব্যয় বাড়ছে, চিকিৎসা ব্যয়, সেক্ষেত্রে মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্তদের সরকারি মেডিকেল কলেজগুলো শরণাপন্ন হওয়া ছাড়া কোনো বিকল্প নেই। তো ঢাকা মেডিকেলের নেম এবং ফেমের সাথে লজিস্টিক সাপোর্টগুলো যদি অ্যাড হয় তাহলে দেশের মানুষ অনেক বেশি উপকৃত হবেন। আর যে সমস্ত মেডিকেল কলেজগুলোকে বন্ধ করা হয়েছে, যদি তারা শর্ত পূরণ না করে থাকে, সে বন্ধ করাটা যৌক্তিক। তো সেক্ষেত্রে আমাদের যে আসনগুলো সেখানে কমেছে, সেটা কিভাবে তারা ডিস্ট্রিবিউট করবেন, এটা যেমন একটা প্রশ্ন থেকে যায়। এবং আমার মনে হয় প্রত্যেকটা প্রাইভেট মেডিকেল কলেজের ক্ষেত্রেই ঠিকমতো, আমি মেডিকেল কলেজের পারমিশন দিলাম, সব ধরনের লজিস্টিক সাপোর্ট হলো, সেখানে ঠিকমতো পড়াশোনা হচ্ছে কিনা, এবং সত্যিকার অর্থে যে সেখানকার আপনি একটু আগে বলছিলেন যে সাপ্লি এবং অনার্স দুটা শব্দ আছে ওখানে। আমি একটা মেডিকেল কলেজে, আমার স্ত্রী একজন সে ডেন্টাল সার্জন, একটা প্রাইভেট মেডিকেল কলেজে সেখানে পড়েছে। তার পড়াকালীন আমি মেডিকেল কলেজটির নাম বলে, ডেন্টাল কলেজের নাম বলে আমি নামটা বলতে চাচ্ছি না, সেখানেও নানা ধরনের ইন্টারনাল করাপশন আছে। আমি যখন আজকে এখানে আসার আগে তাকে প্রশ্ন করছিলাম, কি প্রবলেম তুমি ফেস করেছো তোমাদের, সে বলল যে আমরা অনেক সময় আমি ভালো পরীক্ষা দিয়েছি বা আমরা অনেকে ভালো পরীক্ষা দিয়েছি, আমাদেরকে একটা সাপ্লি খাওয়াই দিল, ফেল করাই দিল যে আমি পাস, কিন্তু মোটামুটি কিছু সংখ্যক। এতে করে কি হয় যে আবার পরীক্ষা দিতে গেলে একটা টাকা তাদের কাছ থেকে নেয়, এবং এরকম আরও বেশ কিছু বিষয় তারা সুবিধাগুলো নেওয়ার জন্য। এটা তার দাবি, সত্যমিথ্যা এটা যারা আছে সে বুঝবে। আবার দেখা গেছে যে নানা ধরনের দুর্নীতি বা নানাভাবে লাভবান হয়ে লেস কোয়ালিটির অনেককে অনার্স দিচ্ছে, এরকম অনেক গল্প প্রাইভেট মেডিকেল কলেজগুলোতে শোনা যায়। কিন্তু টোটাল যে বাংলাদেশের মেডিকেলের যে পড়াশোনার সিস্টেম, এটা আমরা যারা গণমাধ্যম কর্মী, আমি আমার যে সমস্ত পরিচিত জনরা, ঘনিষ্ঠ জনরা পৃথিবীর উন্নত দেশগুলোতে বা আমাদের প্রতিবেশী দেশগুলোতে সেখানে নানাভাবেই সেখানে
কর্মরত বা সেখানে জীবিকা নির্বাহের জন্য সেখানে স্টে করছেন, তাদের স্বাস্থ্য ব্যবস্থা এবং আমাদের স্বাস্থ্য ব্যবস্থা, পড়াশোনার কারিকুলাম যখন জানি, আমি হতবাক হই যে আমরা কতটা পিছনে আছি। তা আমাদের এখানে অল্প অল্প করে এগুলোর পাশাপাশি আমাদের যে কোয়ালিটিটা এনশিওর করার কথা সার্বিকভাবে, সেই কোয়ালিটিতে আমরা এখনো পৌঁছতে পারিনি। আচ্ছা, না এই ক্ষেত্রে মানে রাষ্ট্রের চিন্তা হচ্ছে যে আমরা আসলে চিকিৎসক তৈরি যারা হবেন তারা তো একটা খুব গুরুতর একটা কাজ করেন। একজন ইতিহাসের ছাত্র ভুল করলে হয়তো ইফেক্টটা কোন পর্যায়ে যাবে আমরা ফিল করি না, কিন্তু একজন মানে চিকিৎসক যদি ভুল করেন তাহলে কিন্তু রোগীর মৃত্যু অনিবার্য হয়ে ওঠে আর কি। সেই ক্ষেত্রে মানহীন প্রতিষ্ঠান বা যেখানে টিচারই ছিল না, একটা সাবজেক্টে হায়ার করে এনে ওই সাবজেক্টে মানে কোনো রকম কিছু ক্লাস করানোর পরে তারপরে ওই সাবজেক্টে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করা, এক্ষেত্রে কিন্তু ওই শিক্ষার্থীর কোয়ালিটিগুলো এনশিওর হচ্ছে না। এইসব বিবেচনা করেই কিন্তু কিছু কিছু মেডিকেল কলেজকে তারা মনে করছে যেগুলো আগাছা ফেলে দিতে হবে, এই চিন্তাগুলো কিন্তু তারা করছেন। আর আমরা যদি মানে উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলাতে চাই তাহলে দেখবেন যে এত মানহীন প্রতিষ্ঠান মেডিকেল কিন্তু রান করতে পারে না। বাংলাদেশে অরাজক পরিস্থিতির মধ্য দিয়ে এতদিন চলছিল বলে মেডিকেল কলেজগুলো কিন্তু রান করছিল, এখন কিন্তু এগুলো ধরা হচ্ছে মোটামুটি। তো এটা একটি ভালো দিক। একটু প্রসঙ্গক্রমে অন্য একটা দিকে যেতে চাই। আপনি অবগত আছেন 48তম বিসিএস কিন্তু সমস্ত কার্যক্রম প্রায় কমপ্লিট। অক্টোবর নভেম্বরের মধ্যে তাদের হয়ে যাওয়ার কথা আর কি, নিয়োগ হয়ে যাওয়ার কথা, কিন্তু এখনো পর্যন্ত তাদের নিয়োগের খুব চূড়ান্ত কোনো আভাস তারা পাচ্ছে না। সাধারণত যে সময়টা দেওয়া হয় এই সময়ের অনেক আগেই নিয়োগ কমপ্লিট হয়ে যায়, তাদেরকে পদায়ন করে ফেলে আর কি। কিন্তু 48তম বিসিএসের প্রায় 3,500 চিকিৎসক এখনও নিয়োগের অপেক্ষায় তারা বসে আছেন, তাদেরকে করা হচ্ছে না। এখন এই যে চিকিৎসকরা মানে তারা কিন্তু কেউ প্রাইভেট ছোটো ছোটো কোনো জবে কিন্তু তারা রিক্রুট অবস্থায় তারা আছেন, তারা কিন্তু ওখান থেকে বলে বিচ্ছিন্ন হইতে হবে। তো তারা যেহেতু অক্টোবর এবং নভেম্বরে তাদেরকে যুক্ত করা হবে, নিয়োগ দেওয়া হবে, তারা অনেক প্রতিষ্ঠান থেকে তারা নিজেদেরকে বিচ্ছিন্ন করে নিয়েছেন যে আমাকে তো সরকারি চাকরি হয়েছে, আমাকে তো যেতে হবে, আমি এখান থেকে চাকরিটা ছাড়লাম আর রিজাইন করলাম। কিন্তু এখন তাদেরকে ডাকা হচ্ছে না। এই যে বিলম্ব, এটা একটা চিত্র। অন্যদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো একদম মানে চিকিৎসক শূন্যতায় ধুঁকছে রীতিমতো বলা যায়। কোথাও 3 জন মেডিকেল অফিসার, কোথাও 2 জন মেডিকেল অফিসার, কোথাও কোনো কনসালটেন্ট নাই, এরকম একটা অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে। পরিস্থিতি যখন এরকম, আমার প্রায় 13,000 চিকিৎসক এই মুহূর্তে পদ শূন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে। 3,000 চিকিৎসক নিয়োগ দেওয়ার পরে এই নিয়োগকে মানে বিলম্বিত করা বা তাদেরকে পদায়ন করা, মানে এটা কতটা যৌক্তিক মনে করছেন আপনি? এই নিয়োগগুলো হলে আমাদের এমনিতেই সারা বাংলাদেশের যে উপজেলা পর্যায়ের যে স্বাস্থ্যসেবা, আমাদের উপজেলা হেলথ কমপ্লেক্সগুলোতে, ওখানে ঢাকা থেকে বা সেন্ট্রালি যাদেরকে ওখানে নিয়োগ দেওয়া হয়, ওই উপজেলার লক্ষ লক্ষ মানুষের স্বাস্থ্যসেবার সাথে ওই স্বাস্থ্য কমপ্লেক্সটি কিন্তু একদম অঙ্গাঙ্গিভাবে জড়িত, একদম ফান্ডামেন্টাল একটা নিডস ওই হাসপাতালগুলো। সেখানে 3 জন 5 জন যে চিকিৎসকই থাকে, এদের অনেককেই দেখা যায় যে ওখানে পোস্টিং দেওয়ার পরে দেখা গেলো যে সে পাশাপাশি ঢাকায় বা বড় একটা শহরে একটা প্রাইভেট মেডিকেলে সে সেখানে নাম কামিয়েছে, সেখানে ওখানে যে তার ব্যক্তিগত ইনকাম খুব ভালো, সে তার কর্মস্থলে যাচ্ছে না, তার আইডেন্টিটি সে সরকারি লেখা আছে বিসিএস স্বাস্থ্য, কিন্তু সে যে হাসপাতালে তার পোস্টিং সেখানে সময় মতো তাকে পাওয়া যাচ্ছে না। একটা বড় সংখ্যায় সারা দেশ। এগুলো নিয়ে বছরের পর বছর কিন্তু এগুলো নানাভাবে মানুষ অ্যাড্রেস করছে, সরকারের কাছে দাবি জানাচ্ছে। ওটা তো আছে, মানে এখন হচ্ছে আপনি নিয়োগ দিয়ে দিলেন, আমি এটাই বলতেছি, তো এটা তো একটা আছেই। তারপরে আবার দেখা যায় যে এই সমস্ত পোস্টিংয়ের পরে অনেকে আবার বিভিন্ন কোর্সে বা বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নানা কোর্সে করে ওখান থেকে ডেপুটেশনে নানা তদবির করে, একটু আগে যে রাজনৈতিক কথাটা বললেন, এই ধরনের পিছনে যারা রাজনৈতিক বলি বা আমলা বলি কাউকে ফেভার নিয়ে সেই সুবিধাগুলো নিচ্ছে। আর এই যে 3,500 এখন শুধুমাত্র জয়েনিংয়ের সমস্ত প্রক্রিয়া সম্পূর্ণ এরা এখন জয়েন করবে। এখন আমাদের এই বিদ্যমান যতটুকুই সংকট আছে এদেরকে যুক্ত করা হলে, এরা তো এখানকার পাশের আগে আজকে যুক্ত হলে কালকে থেকে কিছুটা হলেও প্রবলেম সলভ হতো। এটা আমি অবশ্যই আজকের মেডি ভয়েজের এই আয়োজন থেকে আমি দাবি জানাবো সরকারের সংশ্লিষ্টদের কাছে যে তাদেরকে অবিলম্বে তাদের নিয়োগ দিয়ে সারা দেশের স্বাস্থ্য কমপ্লেক্সগুলো তাদেরকে পদায়ন করে সেখানে যেন পোস্টিং দেওয়া হয়। জি, ধন্যবাদ দিদার ভাই। আমরা আমাদের পরের প্রসঙ্গে চলে যাচ্ছি। আমরা একটি বিষয় খুবই আশাব্যঞ্জক আমাদের জন্য, সেটা হচ্ছে যে বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি যেটি আছে শাহবাগে, সেখানে এতদিন ধরে ওষুধের একটা নীতিমালা ছিলই যে অনিবন্ধিত ওষুধ লিখতে পারবে না, কিন্তু লিখলে পরে কি পানিশমেন্ট হবে
এটা আসলে অন্যান্য স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে বলা আছে, জেল জরিমানা থেকে শুরু করে অর্থদণ্ড পর্যন্ত সবগুলোই আছে, কিন্তু বিএমইউর চিকিৎসকদের জন্য এটা আসলে কোনো নির্দেশনা ছিল না যে পানিশমেন্ট এটা হবে। সাম্প্রতিক সময়ে তারা কিন্তু একটা বিধান যেটা করেছেন, সেখানে পানিশমেন্টের ব্যাপারে সুপারিশ করেছেন। এটা আসলে কীভাবে দেখছেন আপনি? আমি এটা পজিটিভলি দেখি। আপনাকে একটু স্মরণ করিয়ে দিতে চাই যে সর্বোচ্চ আদালতে জনস্বার্থ সম্পৃক্ত আমাদের এই মেডিকেল রিলেটেড একটা মামলাকে কেন্দ্র করে অসাধারণ একটা রায় দিয়েছেন যে কারা কোন ওষুধ প্রেসক্রিপশনে লিখতে পারবেন, এবং বিএমডিসির সনদ ছাড়া বাংলাদেশের কোনো চিকিৎসক অ্যান্টিবায়োটিক লিখতে পারবেন না, জি জি, এরকম বলা আছে। আর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হচ্ছে বাংলাদেশের প্রধান আমরা যদি মেডিকেল বাংলাদেশে স্বাস্থ্য প্রতিষ্ঠানের মধ্যে প্রধান হচ্ছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, সেখানে যদি তারা এই নীতিমালা করে, আমি এটা পজিটিভলি দেখি। এটা পজিটিভলি দেখি এই কারণে, মানে অ্যান্টিবায়োটিক না, মানে অনিবন্ধিত। হ্যাঁ, এটা আমাদের প্রত্যেকটা ওষুধেই সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ থেকে সেগুলো বাজারজাত করা হয়, এগুলোর প্রত্যেকটাই অনুমোদন সেখানে আছে। এবং আবার আপনার বিএসটিআই সহ এরকম অনেকগুলো সরকারি কর্তৃপক্ষ বা প্রতিষ্ঠান রয়েছে। এখন যেই ওষুধের নিবন্ধন নাই, এমনিতেই আমরা যে সমস্ত নাগরিকরা আমরা যে সমস্ত ওষুধ আমাদের স্বাস্থ্যসেবার প্রয়োজনে আমরা চিকিৎসকদের শরণাপন্ন হয়ে প্রেসক্রিপশনে যে সমস্ত ওষুধগুলো তারা লিখে দেন, আমরা দোকান থেকে যে ওষুধগুলো খাই আমরা জানি না সেটা আসলে কতটা কোয়ালিটিফুল, ফেক না জেনুইন, এই ধরনের একটা সন্দেহ আমাদের বাংলাদেশের প্রত্যেকের কাছে আছে বিদ্যমান ব্যবস্থায়। এই ক্ষেত্রে অনিবন্ধিত ওষুধ যদি কোনো চিকিৎসক লিখেন, তার জন্য আইনি একটা ফ্রেমে তাকে আনা, আমি এটাকে পজিটিভলি দিই এবং এটা সময় উপযোগী পদক্ষেপ বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। আচ্ছা, মানে দেশের সর্বোচ্চ বিশ্ববিদ্যালয় মেডিকেল শিক্ষার জন্য এখানে আসলে এমন একটি আইন করতে হয়েছে। আমি একটু 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 পেছন থেকে দেখতে চাই ঘটনাটি। আসলে অনিবন্ধিত ওষুধ এখানে ঢুকতে পারবে বা এখানকার চিকিৎসকরা লিখতে পারবেন, অনিবন্ধিত ওষুধ এই পর্যন্ত তাদের মার্কেটিংটা ওখানে যে পৌঁছাতে পারবে, এটা আপনি কিভাবে ভাবেন? এটা উচিত না। অনিবন্ধিত ওষুধ সেখানে পৌঁছানো উচিত না। ওষুধ পৌঁছাবে না মানে ওষুধের মার্কেটিংটা এখন সারা দেশে যেটা চলে, আমাদের ঔষধ কোম্পানি যারা ফার্মাসিউটিক্যালস বিজনেস করেন, তাদের মূল এটাই হচ্ছে মার্কেটিং, এবং তাদের মূল অ্যাসেট হচ্ছে চিকিৎসক। সেখানে এরকম অনেক প্রতিষ্ঠান আছে যারা মার্কেটিংয়ে যারা জড়িত, তারা চিকিৎসকের শরণাপন্ন হন। এবং বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে কর্মরত কোনো চিকিৎসক, সে ঢাকায় থাকুক আর ঢাকার বাইরে থাকুক, একজন সাধারণ মানুষ তার কোয়ালিটিটা অন্য অ্যাঙ্গেলে ভাবে যে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বা পিজি হাসপাতাল হিসাবে যেটাকে আমরা চিনি যে পিজি হাসপাতালের ডাক্তার, তো এই বিষয়গুলো কারণে নানাভাবে ঢুকতে পারে, কিন্তু সেখানে কোনো একটা ফ্রেম করে, আইনি ফ্রেম করুক বা সেখানকার কোনো নীতিমালা করে যে সেটা ঢোকার ক্ষেত্রে শুরু থেকে যারা ইনভেন্টর করা, সেখানে সেই সিস্টেম তারা হয়তো ডেভেলপ করতে পারে। হ্যাঁ, এখন ওখানে যদি ঢুকে বা ঢোকা না ঢোকার বিষয়টা নির্ভর করে সে কর্তৃপক্ষের মনিটরিংয়ের উপরে। জি, ঠিক আছে, ধন্যবাদ। আমরা পরের প্রসঙ্গে যাবো। সেটা হচ্ছে যে ডেঙ্গু কিন্তু প্রতিনিয়তই কিছু না কিছু মানুষ মারা যাচ্ছে, 5জন 6জন করে আমরা প্রতিদিন নিউজ করছি। তো এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক মাহমুদুল হাসান বললেন যে আসলে এটা নিয়ে উদ্বেগের কিছু নেই, আসলে উদ্বিগ্ন হওয়ার মতো কিছু নেই। আপনি কি মনে করছেন বাস্তবতা? এটা উনি ঢাকা সিটি কর্পোরেশনের এই কর্মকর্তা। আসলে আমি একজন গণমাধ্যম কর্মী হিসাবে বাংলাদেশে যারা আমলা, প্রশাসনে যারা চাকরি করে, তারা চাকরিতে ঢোকার পরে আমি যে জনগণের পারপাস সার্ভ করার জন্য রাষ্ট্রের একটা সিস্টেম, আমি সেখানে এটা ওখানে যাওয়ার পরে এটা ভুলে যায় আমার কাছে মনে হয়। হ্যাঁ, এটা আমি এই কারণে বললাম যে গতকালকে অর্থাৎ 19শে নভেম্বর পর্যন্ত সরকারি হিসাবে 349 জন ডেঙ্গুতে মারা গেছে। আপনি এটা খুব স্বাভাবিক কোনো বিষয় না। মানে 400 লোক আজকেও তো কিছুক্ষণ পরেই বাংলাদেশ সংবাদ সংস্থায় সরকারিভাবে এবং গ্রামে মফস্বল জেলাগুলোতে উপজেলা পর্যায়ে কী পরিমাণ লোক মারা গেছে, চিকিৎসা নিতে এসে যারা মারা গেছে সেই কাউন্টটা সরকারের কাছে আছে। কিন্তু এর বাইরে যারা মৃত্যুবরণ করেছে সেটা হইতে পারে আরও 200, 400, 500 ইত্যাদি। এটাকে খুব স্বাভাবিকভাবে নেয়ার কোনো সুযোগ নেই।
আমি মনে করব এখানে উদ্বেগের বিষয় আছে, কারণ ডেঙ্গুটা একটা এডিস মশা থেকে হয়। এখন আমি আমার বাসা পরিষ্কার করার ক্ষেত্রে যেমন আমার দায়িত্ব আছে, আমার বাড়ির পাশে যে ডাস্টবিন বা এলাকার সমস্ত মানুষ যে ময়লা ফেলে, সেখানে সেই ময়লা আমার সরানোর কোনো জুরিডিকশন, এটা আমার পক্ষে, একজন নাগরিকের পক্ষে এটা সম্ভব না, সেটা করবে সিটি কর্পোরেশন। যে সমস্ত কারণে এডিস মশার যে সমস্ত উৎসস্থল, সেটা রিমুভ করার ক্ষেত্রে তারা কতটুকু উদ্যোগ নিয়েছে, সেটা একটা বিষয় যে তারা এই ক্ষেত্রে কতটা উদ্যোগ নিয়েছে। এখানে আমার মনে হয় উদ্বেগের কারণ আছে। আচ্ছা, উনি সচেতন থাকার আহ্বান জানিয়েছেন। তো নাগরিকরা আসলে কোন উপায়ে সচেতন থাকতে পারে? নাগরিকদের দায়িত্ব কিন্তু নিশ্চয়ই আছে, আমরা মনে করি। এক্ষেত্রে আপনি কোনো অবহেলা দেখেন? আমি না, নাগরিকদেরও অবহেলা এটা অস্বীকার করার কোনো উপায় নেই। যে আমরা আমার যে পরিবেশটা আমি থাকি, আমরা থাকি, হ্যাঁ, সেই পরিবেশটা আমরা নিজেরা চাইলেও কিন্তু সেই জায়গাটা আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি। যেমন আপনার বাসার পিছনে একটা ডোবা থাকতে পারে, হ্যাঁ, সেখানে নানা ধরনের ছোট ছোট বৃক্ষরাজি থাকতে পারে, যেখান থেকে ময়লা, ডাবের খোসা, এখান থেকে আপনার এই এডিস মশার যে উৎপত্তি স্থল একটা হতে পারে। এবং রাজধানীতে এরকম হাজার হাজার লাখ লাখ স্পট কিন্তু পাওয়া যায়। আমরা সেখান থেকে সমন্বিতভাবে এই সমাজের যারা বিলং করি, ওই গলিতে যারা বিলং করি, ওই সোসাইটি যারা বিলং করি, আমাদেরও দায়িত্ব আছে নাগরিক হিসাবে আমার আশপাশ আমি পরিষ্কার রাখার। আচ্ছা, ঠিক আছে। না, সেটা আমরা মনে করি যে এই বিষয়গুলো যদি আমরা এনশিওর করতে পারি, তাহলে স্বাভাবিকভাবেই কিছুটা ডেঙ্গুর যে প্রকোপ আছে সেখান থেকে একটু শুধু ডেঙ্গু করা, যে কোনো রোগের ক্ষেত্রে প্রথম হচ্ছে প্রতিরোধ করা। যে সমস্ত কারণ থেকে আমি এই রোগে আক্রান্ত হতে পারি, সেগুলো আমার প্রতিরোধ ব্যবস্থা, এটা আমি ব্যক্তিগতভাবে, সামষ্টিকভাবে সেটার বিষয়। আর যদি সেটা যেমন আমাদের দেশে যদি আমরা বলি যে যেমন আমরা টিকার বিষয়ে রাষ্ট্র খুব সফল। টিকা প্রচারের ক্ষেত্রে বিভিন্ন মিডিয়াকে ইউজ করে, সরকারি বেসরকারি, মানুষ এখন জেনে যায় যে অমুক দিন এই টিকাটা নাগরিকদের জন্য রাষ্ট্র ব্যবস্থা করছে। এরকম প্রচারণার মধ্য দিয়েও, সরকারি প্রচারণার মধ্য দিয়েও জনগণের মধ্যে এক ধরনের অ্যাওয়ারনেস বা সচেতনতা তৈরি হয়। জি, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা আমাদের স্টুডিওতে যারা আসেন গণমাধ্যম কর্মী, তাদের সবার জন্য কিছু সাধারণ প্রশ্ন আমরা রাখার চেষ্টা করি আমাদের এই নিয়মিত বিষয়গুলোর বাইরে। এর মধ্যে যেমন আমাদের দেশের রোগীরা কিন্তু দেশের বাইরে চলে যায় অনেক ক্ষেত্রেই। এই যে চলে যাওয়াটা, এটা আপনি কিভাবে দেখেন? আসলে যাচ্ছে যারা, তারা কি শুধুমাত্র ট্রিটমেন্ট পায় না এই জন্য যায়, নাকি অন্য কোনো কারণে কিছু আছে? না, দুইটা কারণে ট্রিটমেন্টের জন্য, তিনটা কারণ যদি বলি একটু ব্যাপক অর্থে। জি। একটা হচ্ছে যে আমার অনেক টাকা আছে, আমি যে এরকম, এই সংখ্যাটা খুবই কম, যাদের অনেক টাকা আছে তারা যায়। আর একটা শ্রেণী যায় যে বাংলাদেশে কোনো জটিল রোগে সে দেখলো যে আর কোনো চিকিৎসক নেই, কেউ উৎসাহিত করে যে আপনি এবার বাইরে গিয়ে দেখতে পারেন, সেইটাও সংখ্যাটাই খুব কম। আর বাকি হচ্ছে মেজরিটি অংশ যারা, বিশেষ করে মোটামুটি রিজনেবল টাকায় যাওয়া যায়, সেটা ভারত এবং থাইল্যান্ড, এই সমস্ত, এই দুইটা দেশেই বেশি। সিঙ্গাপুরও ব্যয়বহুল। সিঙ্গাপুরের স্বাস্থ্য ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে খুব টপে আছে স্বাস্থ্যসেবা। এখন যেই কারণে যায় আমাদের দেশে, আমি আমার নিজের একটা উদাহরণ দিই। আমি একটা সমস্যায়, কোলোরেক্টাল সমস্যায় আমি ফিল করছিলাম। আমি প্রথমে একটা হসপিটালে গেলাম, উনি পরীক্ষা করে আমাকে ওষুধ দিলেন। আমি বেশ কিছুদিন খেলাম, খেলার পরে আমি উন্নতি দেখছি না। আচ্ছা। তারপরে আমি একটা হাসপাতাল, যেটা গুলশান 2 থেকে বাড্ডা লিঙ্ক রোডে, আমি হাসপাতালটার নাম বলছি না, আমি দেখলাম যে দ্য বেস্ট কোলোরেক্টাল সার্জন অফ বাংলাদেশ দেওয়ার পরে আমি তার এই হাসপাতালের নামটা আমি সেখানে দেখলাম। আমার ওয়াইফ ডাক্তার, আমি তাকে নিয়ে সেখানে গেলাম। উনি আমার বিষয়টি দেখলেন, দেখার পরে বললেন, আমি একটু দেরি করে ফেলছি, সেখানে প্রলিপ পড়ছে, ক্যান্সারের ভয় দেখালেন। আমি বলতেছি এটা 2018 সালের কথা। তাৎক্ষণিকভাবে আমি ভয় পেয়ে উনি 18,000 টাকার টেস্ট করালেন আমাকে, হ্যাঁ, এবং বললেন যে আপনি কবে অপারেশন করবেন, আসেন, আমি 6.5 লাখ টাকা নেই, আপনার ওয়াইফ যেহেতু আসছে আমি 50,000 টাকা কম নিব। আমি বাসায় চলে আসলাম। আসার পরে আমি উনি লন্ডনে পড়াশোনা করেছে, এরকম ডিগ্রি তার। আমি খুব আত্মবিশ্বাসী হয়ে এবং এক ধরনের এত টাকা খরচ হবে, আবার ক্যান্সারের ভয়, আমি নিজে আতঙ্কগ্রস্ত হয়ে গেলাম। তারপরে বাসায় এসে আমি আবার আরেকজনের সাথে, একজন প্রতিবেশীর সাথে বিষয়টা শেয়ার করাতে উনি বলল যে আমার বনশ্রীতে একটা লোকাল হসপিটালে একজন ডাক্তারের কথা বললেন। আমি তার কাছে গেলাম। যাওয়ার পরে উনি আমাকে একটা টেস্ট করালেন, করিয়ে একটা ওষুধ দিলেন। এই ওষুধটার দাম হচ্ছে 120 টাকা 10টার একটা ওষুধ। এটা
25 সাল আমার আর কোনো প্রবলেম নেই। এখন আমি কথাটা আমার জীবনের অভিজ্ঞতা থেকে, যে আমাদের এখানে আমাদের একটা রোগ কী কারণে নির্ণয় করা, আমাদের এই বিষয়ে মানুষের যে বিশ্বাসের অভাব থেকেই একটা বড় অংশ দেশের বাহিরে যান, এবং সেখানে একজন চিকিৎসক যেভাবে রোগীর ভিতরে আত্মবিশ্বাসটা, যেটা যে একটা রোগের ক্ষেত্রে একটা রোগীর ভিতরে কনফিডেন্স লেভেল, যে আপনি সুস্থ হয়ে যাবেন, কেন ভয় পাচ্ছেন। আমাদের দেশেও এরকম ডাক্তার আছে যারা এটা করেন, কিন্তু অনেকেই আছে যাদের নেতিবাচক এবং নানা ধরনের ব্যবহারের কারণে মানুষ বাধ্য হয়ে দেশের বাইরে যায়, মনে করে এখান থেকে ওখানেই বোধহয় বেটার ট্রিটমেন্ট। আমরা চাইলে আমাদের দেশেও সেটা নিশ্চিত করতে পারি। সেক্ষেত্রে আর অনেক কিছু সংকট এখানে আছে, যে একজন চিকিৎসক সে মানব সেবা করতে গিয়ে তাকে যেভাবে তৈরি হতে হবে একজন মানবিক হিসেবে, এবং ডাক্তার হিসেবে তার যেই ধরনের নলেজ দরকার, হ্যাঁ, একটা রুগীকে হ্যান্ডেল করার ক্ষেত্রে তার ভিতরে কনফিডেন্স লেভেল, রোগটাকে নির্ণয় করা। আমাদের এখানে যে কেউ গেলে অনেকগুলো টেস্ট ধরিয়ে দেয়। এখন দেখা গেল যে ওই ক্লিনিকের সাথে বা ডায়াগনস্টিক সেন্টারের সাথে ওই ডাক্তারের একটা যোগ সাজস আছে, কমিশনের একটা ব্যাপার আছে, এরকম অনেক বিষয় আমাদের এখানে আছে। সবচাইতে বড় কথা হলো, অনেকে বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থার উপরে বিশ্বাস বা আস্থাহীনতার কারণেই একটা বড় অংশ দেশের বাইরে চিকিৎসা করতে যান, একজন গণমাধ্যম কর্মী হিসাবে এইটা আমার পর্যবেক্ষণ। সাম্প্রতিক সময়ে কিন্তু একজন জ্যেষ্ঠ রাজনীতিবিদ ডক্টর শফিকুর রহমান, জামাতের আমির, উনি কিন্তু এখানে তার অপারেশন এই দেশেই করিয়েছেন। চমৎকার, এটা তো সবাই দেখেছে যে ডক্টর জাহাঙ্গীর, হ্যাঁ, এটা বাংলাদেশের একটা জনপ্রিয় রাজনৈতিক দলের প্রধানের এটা কিন্তু এই যে ইতিবাচক একটা প্রভাব পড়েছে। আমাদের দেশে অনেক কিছু সম্ভব। এই যে আমাদের বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় তথা পিজি হাসপাতালে লিভার ট্রান্সপ্লান্ট এই যে প্রতিস্থাপনের যে একটা সফল অপারেশন, আমাদের দেশ কিন্তু এগুচ্ছে। এই এক্সাম্পলগুলো কিন্তু কাজে লাগবে আমাদের বাংলাদেশের। আমি যেটা একটু আগে বললাম যে আমাদের একটা বড় অংশ যে বিশ্বাসহীনতার কারণে, আমার বিশ্বাস এই একটা অপারেশনে এই আস্থা ফিরিয়ে আনার ক্ষেত্রে একটা বড় সাইম্বল হিসাবে এই ঘটনাটা, ডাক্তার শফিকুর রহমানের যে এই বিষয়টা, উনি যে মেসেজটা দিয়েছেন যে আমি ইচ্ছা করলে সিঙ্গাপুর, থাইল্যান্ড, লন্ডন যেতে পারতাম, কিন্তু আমি এখানেই, এবং আলহামদুলিল্লাহ এখানেই সফল। এটা একটা ভালো বার্তা, কিন্তু একটা দৃষ্টান্ত স্থাপন করেছে, কিন্তু উনি তো সফল অপারেশনটা হয়েছে। হ্যাঁ, আমাদের দেশে আছে, আমি তো বললাম। এবং যারা আছে তাদের কাছ থেকে, যারা যে সমস্ত অপকর্মের সাথে যারা জড়িত, যে দুর্নীতি শুধু আমি ইলিগ্যাল বা আন্ডার টেবিল বানিয়ে নিলাম, এটাই শুধু দুর্নীতি না, আমি আমার দায়িত্বটা সঠিকভাবে পালন না করাও কিন্তু এক ধরনের দুর্নীতি। চিকিৎসকদের একটা বড় অংশ যারা সরকারি হাসপাতালে অ্যাটাচমেন্ট, তারা তাদের এখানে সেবাটা না দিয়ে তারা প্রাইভেট প্র্যাকটিসে অনেকেই বেশি মনোযোগী। এবং মফস্বলে যারা কাজ করেন, মফস্বল উপজেলা স্বাস্থ্য পর্যায়ে, সেখানে একটা বড় ধরনের যেতে চান না, সপ্তাহে 1 দিন যান, মাসে 2 দিন যান, এরকম একটা বিষয় সেখানে। এখানে কিন্তু একদম সত্য কথা। তো এই বিষয়গুলো, সব বিষয়গুলো হচ্ছে আমাদের সব ক্ষেত্রে জবাবদিহিতা, কোয়ালিটি, এই বিষয়গুলো আমাদের এনশিওর করতে হবে। আমার নিজ থেকে রাষ্ট্র দায়িত্ব পালন করবে, আমি নাগরিক হিসাবে আমার কি দায়িত্ব, সেটা বিষয়ে যেন আমি সচেতন হই, এটা আমার মনে হয় সকলেরই করা উচিত। আচ্ছা, ঠিক আছে, আমরা একেবারে প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। একটি বিষয় আসলে খুব স্বাস্থ্য খাতের ক্ষেত্রে অথবা গণমাধ্যম কর্মীদের সাথে সম্পৃক্ত, যে চিকিৎসক এবং গণমাধ্যম কর্মী আমাদের মধ্যে কিন্তু একটু বৈপরীত্য বা দূরত্বের একটা ব্যাপার থাকে আর কি। এই দূরত্ব আসলে মানে কোন পর্যায়ে আছে, মানে এটা আসলে যদি মনে করেন যে দূরত্বটা আসলে বাড়ছে বা একটা দূরত্ব আছে বিরাজমান, এটা দূর করার ক্ষেত্রে আসলে কি ভূমিকা রাখা দরকার? এটা একটা অসাধারণ বিষয়। সাংবাদিকরা যারা অথেন্টিক জার্নালিজমে ইনভলভ, তাদেরকে যেমন যদি আমরা আরেকটু যদি একটু গভীরে যাই, ব্যাংকে গেলে বলে যে আপনি সাংবাদিক হলে পার্সোনাল লোন দিতে চায় না। আচ্ছা, এখন তাদের কাছে সাংবাদিকতার ব্যাখ্যাটা কোন পর্যায়ে গিয়ে এই অবমাননা সাংবাদিকদেরকে এই জায়গাটায়। আর চিকিৎসকদের ক্ষেত্রে আমি বাংলাদেশের একটা মানে পরিচিত একটা হাসপাতাল, সেখানে একজন রুগী গেলেন, তিনি 6,88,000 টাকা বিল ধরলেন। 16 দিন ওই রুগী সেখানে ছিলেন, 1 দিন আইসিইউতে, 3 দিন এইচডিইউতে। হ্যাঁ, সেখানে আমি বিলটা দেখলাম যে তার বিলটা কীভাবে হলো। তিনি দেখলেন রুম চার্জ 1,20,000, বেড
ম্যানেজমেন্ট যে বেডে রুগীটা ঘুমাইলো 1,20,000, এরকম করে 6,88,000। এখন একজন গণমাধ্যম কর্মী হিসাবে আমার ভিতরে এটা আমার জানার আগ্রহ যে আপনি রুম ভাড়াটা কত, তো রুম ভাড়ার মধ্যে কি বেড নাই? তাহলে তো আপনি চেয়ারের ভাড়া, পর্দার ভাড়া, হাইকমোডের ভাড়া সব করা আপনার উচিত ছিল। আপনি এটা আমি ঠিক বুঝতে পারি নাই। উনি বললো যে এটা আমাদের সফটওয়্যারটা ওইভাবেই করা। উনি আমাকে এটা ব্যাখ্যা দিলেন। সাংবাদিক হিসাবে যখন উনি জানলেন, উনি আমার সাথে এক ধরনের রুড়ো বিহেভ করলেন। আমিও এটার ফিডব্যাক দিয়ে আরও কিছু মানুষকে বললাম যে ভাই দেখেন এই যে বিষয়গুলো, তো এই বিষয়গুলোর কারণে বিশেষ করে সাংবাদিকরা যখন এই অসঙ্গতিগুলো দেখে, এটা অনেকেই এটাকে অপছন্দভাবে দেখে, অপছন্দের দৃষ্টিতে দেখে। এই একটা জিনিস থেকে শুধুমাত্র চিকিৎসকরা না, বিভিন্ন পেশার মানুষ যে সত্যটা তুলে ধরার কারণে একটু নেগেটিভলি বা একটু নেতিবাচকভাবে দেখে, এটা আসলে ঠিক না। সত্যটা প্রকাশ করা, মূল ভুলটাকে অ্যাড্রেস করা একজন গণমাধ্যম কর্মীর দায়িত্ব। আর আমরা একজন রুগী হিসাবে যখন যাই, তখন কিন্তু আমরা রুগী হিসাবে তার কাছে যাই। কোনো ধরনের প্রয়োজন না হলে আমরা আমাদের পেশাটাকে সেখানে হাইলে, আমার সাথে তার সম্পর্ক হচ্ছে উনি চিকিৎসক, আমি রুগী, সম্পর্কটা এইভাবেই। পেশাগতভাবে সাংবাদিকদেরকে ভুল বোঝার কোনো অবকাশ নাই। আমরা যার যার দায়িত্বটা পালন করলেই হয়। কিছুদিন আগে ঢাকার একটা জনপ্রিয় হসপিটাল, প্রাইভেট হসপিটাল, সেখানে একজন খুব জনপ্রিয় চিকিৎসক সম্পর্কে এরকমভাবে বলে যে এরকম একটা রুগী মারা গেল, এবং সেখানে যে কজটা সে দেখালেন যে ভুল চিকিৎসা, আসলে সেখানে ভুল কোনো চিকিৎসা পরে দেখা গেলো যে হয়নি। তো এটা সেই চিকিৎসককে কিন্তু একটা মিডিয়া ট্রায়ালের শিকার হলেন আমার ভুল নিউজের কারণে। আমরা যারা গণমাধ্যম কর্মী, একটা নিউজ করার আগে আমি যে সমস্ত টার্মগুলো ইউজ করব যে কোনো নিউজের ক্ষেত্রে, সেটা আমাকে বুঝে শুনে করতে হবে। কারণ ভুল জার্নালিজম, একটা ভুল নিউজ, একটা ভুল হেডলাইন একটা জাতি, একটা সম্প্রদায়, একটা সভ্যতাকে ধ্বংস করে দিতে পারে। এই বিষয়গুলো আমরা যারা গণমাধ্যম কর্মী, সেটা আমাদেরকে বুঝতে হবে। আমরাই, চিকিৎসকরা ভুল করে না, ভুল কিন্তু আমাদেরও হয়। জি দিদার ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। কষ্ট করে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন এবং আজকে যে বিষয়গুলো ছিল সেই বিষয়ে খুব যৌক্তিকভাবে কথাগুলো উপস্থাপন করেছেন। আমাদের অনুষ্ঠানে আপনাকে আসার জন্য ধন্যবাদ জানাচ্ছি এবং আগামীতে আসবেন সেই আমন্ত্রণ জানিয়ে। হ্যাঁ, মেডি ভয়েসকে ধন্যবাদ। যারা অনুষ্ঠান দেখবেন, আমাদের পুরো আলোচনা থেকে যদি কোনো কিছু নেয়ার থাকে, সেটা নিয়ে আমরা যার যার জায়গায় থেকে দায়িত্বশীল হব, বাংলাদেশকে ভালোবাসবো, বাংলাদেশের স্বাস্থ্য সহ সমস্ত ডিপার্টমেন্টগুলোতে আমরা যার যায় অবস্থায় রাষ্ট্রের জায়গায় নাগরিক হিসেবে আমরা আমাদের জায়গায় সজাগ সচেতন থাকব, যার যার সঠিক দায়িত্ব পালন করব এবং একটি কাঙ্ক্ষিত সমৃদ্ধ বাংলাদেশ গঠনে আমরা আরও বেশি দায়িত্বশীল হব। মেডি ভয়েসের সমস্ত দর্শকদেরকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, দেখতে দেখতে অনুষ্ঠান শেষ পর্যায়ে চলে এসেছি। আগামী সপ্তাহে স্বাস্থ্যখাতে আরও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হব। দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় চাইছি। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।